হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব 2019 সালে মুক্তি পাওয়া অন্যতম ফেমাস একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি মুভি ফ্রোজেনের পার্ট 2। এর আগে বেশ কিছুদিন পূর্বে আমি ফ্রোজেন মুভির প্রথম পর্ব অলরেডি এক্সপ্লেন করেছি, যে ভিডিওটির লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো বর্তমানে ফ্রোজেন 2 মুভিটির IMDb রেটিং রয়েছে 6.8 আউট অফ 10। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। কাহিনীর শুরুতেই আমাদের এলসা ও আনার ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়, যেখানে এলসা তার ম্যাজিক দ্বারা একটি মায়াবী জঙ্গল বানিয়ে তারা দুই বোন খেলা করছিল। তখন সেখানে তাদের মা ইডুনা এবং তাদের বাবা কিং এগনার আসে। তো এগনার এমন জঙ্গল দেখে বলে, আমি যে মায়াবী জঙ্গল দেখেছি সেটা এমন না। এলসা ও আনা তখন অবাক হয়ে বলে, বাবা সত্যি কি তুমি মায়াবী জঙ্গল দেখেছো? এগনার তখন তার দুই মেয়েকে একটি কাহিনী শোনায়। সে বলে, এখান থেকে অনেক অনেক দূরে উত্তরে একটি সুন্দর মায়াবী জঙ্গল আছে, যে জঙ্গলটি 4টি শক্তিশালী স্পিরিট দ্বারা সংরক্ষিত ছিল: বায়ু, আগুন, পানি ও ভূমি স্পিরিট। তো সেখানে নর্থালরা নামে একটি উপজাতি বাস করত, যারা কিনা তাদের দৈনন্দিন কাজে এই 4টি স্পিরিটের শক্তি ব্যবহার করত। যদি তারা অন্যান্য জাতিদের থেকে আলাদা বসবাস করত, তবুও তারা একদিন এগনারের বাবা অর্থাৎ কিং রুনার্ডের দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। এতে রুনার্ড খুশি হয়ে তাদের জন্য একটি বাঁধ নির্মাণ করে দেন, যেটি ছিল শান্তির উপহার। আর এই আনন্দ সেলিব্রেট করার জন্য সেই জঙ্গলে একটি উৎসবের আয়োজন করা হয়, যেখানে এগনার নিজে উপস্থিত ছিল। তো সবাই জঙ্গলের স্পিরিটদের বিভিন্ন শক্তি দেখে খুবই মজা পাচ্ছিল। কিন্তু হঠাৎই নর্থালরা গোষ্ঠী তাদের উপর আক্রমণ করে বসে, আর শুরু হয় বিশাল লড়াই। এই লড়াইয়ে রুনার্ড মারা যায়। তো এমন লড়াইয়ের ফলে জঙ্গলের স্পিরিটরা খুবই রেগে যায় এবং সবার উপর আক্রমণ করে। আর এতে এগনার দূরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সে তখন একটি গানের সুর শুনতে পায় এবং কেউ একজন তার জীবন বাঁচায়। এরপর সকল স্পিরিট অদৃশ্য হয়ে যায় এবং একটি শক্তিশালী কুয়াশা পুরো জঙ্গলকে ঢেকে দেয়। তারপর থেকে কেউ সে জঙ্গলে প্রবেশ করতে পারে না এবং জঙ্গলের ভিতরে যারা ছিল তারাও বাইরে আসতে পারে না। তো এই গল্প বলে কিং এগনার তাদেরকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যায়। তখন এলসা ও আনা তাদের মায়ের কাছে জানতে চায়, নর্থালরা আমাদের উপর কেন আক্রমণ করেছিল, আর সেই 4টি স্পিরিট কি আবারও জেগে উঠতে পারে? তাদের মা তখন গানে গানে তাদেরকে এটোহোলার নামক একটি নদীর কথা বলে। এটি এমন একটি নদী যে অতীতের সব ঘটনা জানে। যে তার গভীরে যাবে সে সত্য জানতে পারবে, কিন্তু বেশি গভীরে গেলে সে ডুবে যাবে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়ে প্রেজেন্টে ফিরে আসে, যেখানে এলসা এখন অ্যারেন্ডালের রানী। সে ওলাফ ও আনাকে নিয়ে এখানে বেশ খুশিতেই আছে। অন্যদিকে ক্রিস্টফ অনেকদিন ধরেই ভাবছিল আনাকে বিয়ের জন্য প্রপোজ করবে, কিন্তু সে কিছুতেই সেটা করে উঠতে পারছিল না। তো একদিন রাতে তারা সবাই বিভিন্ন অভিনয় করে খেলা করছিল। একে একে সবাই অভিনয় করার পর যখন এলসা অভিনয় করতে আসে, তখন হঠাৎই সে একটি গানের সুর শুনতে পায়, যেমনটা তার বাবা শুনতে পেয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সুর একমাত্র সে একাই শুনতে পারছে। তো সে তখন খেলা না করেই তার ঘুম আসছে বলে সেখান থেকে চলে যায়। তার হঠাৎ এমন ব্যবহারে আনা তার কাছে গিয়ে তাকে কোলের ভেতরে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু মাঝরাতে আবারও সেই সুর শুনে এলসার ঘুম ভেঙে যায়। সে তখন বাইরে বেরিয়ে আসে এবং তার ম্যাজিক দিয়ে সেই সুরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যার ফলে সেই স্পিরিটটা জাগ্রত হয়ে যায়। আর জাগ্রত হয়েই তারা অ্যারেন্ডালে আক্রমণ করে। তো এলসা তখন সমস্ত অ্যারেন্ডালবাসীদের নিয়ে একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। তারপর সে আনাকে সেই সুর সম্পর্কে বলে এবং এও বলে এই সুর সম্পর্কে জানতে গিয়ে সে মায়াবী জঙ্গলের ম্যাজিক্যাল স্পিরিটদের জাগিয়ে ফেলেছে। তখনই সেখানে ট্রলসটা চলে আসে। ট্রলসদের লিডার পাবি তাদেরকে জানায়, অতীতে ওই মায়াবী জঙ্গলে এমন কিছু ঘটেছিল যেটা সত্য ছিল না, আর তাই ওই স্পিরিটটা এখনো রেগে আছে। সেই সত্যর রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত অ্যারেন্ডালে একের পর এক বিপদ আসতেই থাকবে। তখন এলসা বলে, আমার মনে হয় ওই সুরের রহস্য খুঁজে পেলেই সব রহস্য বেরিয়ে আসবে। ফলে এলসা, আনা, ক্রিস্টফ, ওলাফ এবং স্পেন সেই আসল রহস্য উদ্ঘাটনের জন্য মায়াবী জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো তারা একটি গাড়িতে করে সেই জঙ্গলের দিকে রওনা হয়। যেতে যেতে এলসা আবারও সেই গানের সুর শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে যায়। বাকিরাও তখন তার পিছু নেয়। তারপর কিছু দূর হাঁটার পর তারা সেই কুয়াশার তৈরি দেওয়াল দেখতে পায়। ওলাফ তখন তার ভিতরে যাওয়ার চেষ্টা করলে একটি অজানা শক্তি তাকে বাইরে ঠেলে দেয়। কিন্তু এলসা যখন সেই দেওয়ালে স্পর্শ করে তখন কুয়াশা সরে যায়। ফলে তারা ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে প্রবেশ করার পরই পুনরায় আবার সেই দেওয়াল তৈরি হয়ে যায়। তো মায়াবী জঙ্গলের এত সৌন্দর্য দেখতে দেখতে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তখন ক্রিস্টফ আনাকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত আনা তখন তার কথা না শুনে এলসাকে খুঁজতে চলে যায়। তারপর আনা এলসাকে খুঁজে পায়, কিন্তু তারা লক্ষ্য করে সেখানে ওলাফ নেই। তখন হঠাৎই সেখানে এয়ার স্পিড একটি টর্নেডোর রূপ নিয়ে এসে ওলাফ সহ তাদের সবাইকে উড়িয়ে নিয়ে যায়। এরপর সবাই বাইরে পড়ে গেলেও এলসা একা সেই ঝড়ের মধ্যে আটকা পড়ে যায়।
সে তখন তার ক্ষমতার সাহায্যে সেই ঝড়কে থামানোর চেষ্টা করলে সে কিছু অতীতের দৃশ্য দেখতে পায়। তারপর ফাইনালি সে যখন ঝড়কে পুরোপুরি থামিয়ে দেয় তখন সেখানে কিছু বরফের মূর্তি দেখা যায়, যেগুলো ছিল অতীতের কিছু স্মৃতি। সেখানকার একটি মূর্তিতে তারা দেখতে পায় একটি মেয়ে এগনারকে বাঁচিয়েছিল, কিন্তু মেয়েটিকে এটা তারা জানতো না। তখনই সেখানে নর্থালডার লোকেরা এবং অ্যারেন্ডালের কিছু সেনার চলে আসে, যারা এতদিন ধরে এই জঙ্গলে আটকা পড়ে রয়েছে এবং এখনো তারা একে অপরের শত্রু। তো তারা একে অপরের লড়াই করতে এগিয়ে আসলে এলসা তার ম্যাজিকের সাহায্যে তাদেরকে থামিয়ে দেয়। এলসার এমন পাওয়ার দেখে সবাই খুবই অবাক হয়। তখন ওলাফ তাদেরকে পুরো ফ্রোজেন অন মুভির কাহিনী বুঝিয়ে দেয় যে তারা কে এবং কোথা থেকে এসেছে। এরপর এলসা তাদেরকে জানায় একটি সুর তাদেরকে এখানে টেনে এনেছে, আর যদি তারা সেই সুরের উৎস খুঁজে পেয়ে যায় তাহলে এই জঙ্গল আবার স্বাভাবিক হয়ে যাবে। তো হঠাৎই তখন ফায়ার স্পিরিট তাদের উপর আক্রমণ করে এবং চারিদিকে আগুন লাগিয়ে দেয়। এলসা তখন সেই আগুন নেভাতে থাকে এবং ফায়ার স্পিরিটের পিছু নেয়। একটা টাইমে স্পিডটি এমন একটি জায়গায় চলে আসে যেখান থেকে সে আর পালাতে পারে না। ফায়ার স্পিডকে তখন আমরা একটি স্যালামান্ডারের রূপে দেখতে পাই। এলসাকে দেখে স্যালামান্ডার রূপী ফায়ার স্পিড তার হাতে চলে আসে এবং তার আগুন নিভে যায়। তখন জঙ্গল এলাকার সমস্ত আগুনও নিভে যায়। এরপর এলসা আবারও সেই সুরটি শুনতে পায়। এখানে দেখা যায় এলসার সাথে সাথে স্যালামান্ডারটিও সুর শুনতে পাচ্ছে। এলসা তখন তাকে জিজ্ঞাসা করে তার এখন কি করা উচিত। স্যালামান্ডার তখন তাকে তার পিছু পিছু আসতে ইশারা করে। এলসাও তার পিছু নিতে যাচ্ছিল, কিন্তু তখনই আনা পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। এখানে আনা এলসার জন্য খুবই উদ্বিগ্ন ছিল যে এলসা ঠিক আছে কিনা। আনাকে এমন চিন্তিত দেখে এলসা তাকে শান্ত করার জন্য তাদের মা ইডুনার একটি শাল আনাকে পরিয়ে দেয়, যেটা দেখে নর্থালডার লোকেরা অবাক হয়ে যায়, কারণ এমন শাল তাদের ঐতিহ্যবাহী একটি পোশাক। এলসাটা শুনে আনাকে নিয়ে বরফের সেই মূর্তির কাছে যায় এবং তারা বুঝতে পারে যে মহিলাটি তাদের বাবার জীবন বাঁচিয়েছিল সে আর কেউ না, তাদের মা ইডুনা ছিল। তো এলসার মা নর্থালডার উপজাতির মেয়ে। এটা শুনে নর্থালডা উপজাতি খুবই খুশি হয়। এলসা তখন তাদেরকে কথা দেয় সে জঙ্গলকে মুক্ত করবে এবং অ্যারেন্ডালকেও সে রক্ষা করবে। এরপর নর্থালডাবাসীরা অ্যারেন্ডালের সেনাদের ক্ষমা করে দেয় এবং এলসা ও আনাকে রাতে তাদের সাথেই থেকে যেতে বলে, কারণ রাতে ভূমিদত্তরা ঘুরে বেড়ায়। তো এরপর নর্থালডার একটি ছেলের সাথে ক্রিস্টফের বন্ধুত্ব হয়ে যায় এবং আনাকে প্রপোজ করতে সে ক্রিস্টফকে হেল্প করবে বলে জানায়। অন্যদিকে এলসা ওই উপজাতির একটি মেয়ের সাথে কথা বলছিল। সে এলসাকে শালের মধ্যে আঁকা 4টি স্পিডের চিহ্ন দেখিয়ে জানায় এই 4টি স্পিড ছাড়াও পঞ্চম একটি স্পিড রয়েছে, যেটি সকল মানুষকে প্রকৃতির শক্তির সাথে যুক্ত করে। কিন্তু এই স্পিডটি কি বা কে, এটা একমাত্র অ্যাটহলানই বলতে পারবে। তাদের কথাবার্তার মধ্যেই ভূমিদানবরা সেখানে চলে আসে, কারণ তারা এলসার উপস্থিতি টের পেয়ে গেছিল। এলসা তখন ভাবে সে যদি এখানে থাকে তাহলে সবাই বিপদে পড়তে পারে, তাই সে তখনই সেই সুরটি খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার সাথে ওলাফ ও আনাও যাবে বলে জানায়, কিন্তু ক্রিস্টফ তখন সেখানে ছিল না, ফলে তারা ক্রিস্টফকে ছাড়াই রওনা দেয়। এদিকে ক্রিস্টফ আনাকে প্রপোজ করার জন্য সব ব্যবস্থা করে ফেলেছিল, কিন্তু তখনই সে জানতে পারে এলসা, আনা এবং ওলাফ তাকে রেখে চলে গেছে। এতে সে খুবই দুঃখ পায়। তো অন্যদিকে এলসারা স্যালামান্ডারের সাথে যেতে যেতে তারা একটি ভাঙা জাহাজ দেখতে পায়, যেটি আমরা ফ্রোজেন পার্ট 1-এ দেখেছিলাম। অর্থাৎ এই জাহাজে করে তাদের পিতামাতা সমুদ্র যাত্রায় বের হয়েছিল, কিন্তু তারা এটা বুঝতে পারে না সেই জাহাজ এখানে আসলো কিভাবে। আনা তখন জাহাজের ড্রয়ার থেকে একটি ম্যাপ খুঁজে পায়, যার থেকে তারা জানতে পারে তাদের বাবা মা অ্যাটহলানের দিকে যাচ্ছিল। এলসা তখন তার শক্তির সাহায্যে সেই জাহাজে জমে থাকা বিন্দু বিন্দু জলের কাছে জানতে চায় তার বাবা মা কেন অ্যাটহলানে যাচ্ছিল আর তাদের সাথে কি হয়েছিল। জল তাকে বলে তার বাবা মা তার শক্তির উৎস খোঁজার জন্যই অ্যাটহলানে যাচ্ছিল, কিন্তু পথে ঝড়ের কবলে পড়ে পানিতে ডুবে তারা মারা যায়। এলসা তখন খুবই কষ্ট পায় এবং তার বাবা মার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে, কিন্তু আনা তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই। ইডুনা যেহেতু তাদের শত্রুর জীবন বাঁচিয়েছিল, তাই প্রকৃতি ইডুনার সন্তান এলসাকে এই শক্তি উপহার হিসেবে দিয়েছে। অতীতের রহস্য যদি কেউ সমাধান করতে পারে তবে সেটা এলসাই পারবে। এলসা তখন বলে সব সত্যি জানার জন্য তাকে অ্যাটহলানে যেতেই হবে, কিন্তু সেখানে যেতে হলে ডার্ক সি পার হয়ে যেতে হবে, যেটি খুবই বিপজ্জনক। তাই সে আনাকে সাথে নিতে চায় না, কিন্তু তবুও আনা তার সাথে যাওয়ার জন্য জোর করলে এলসা তার ম্যাজিক দিয়ে একটি বরফের বোর্ড তৈরি করে আনা ও ওলাফকে তার থেকে দূরে পাঠিয়ে দেয়। তো আনা এবং ওলাফ একটি নদীতে এসে পৌঁছায়। তারপর যেতে যেতে তারা ভূমি দানবদের কাছে এসে পড়ে, কিন্তু ভূমি দানবরা তখন ঘুমাচ্ছিল, ফলে তারা সাবধানে একটি গুহায় এসে পৌঁছায়। অন্যদিকে এলসা ডার্ক সি এর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডার্ক সি তাকে পাড়ে ছুঁড়ে ফেলে দেয়। এলসা তবুও হার না মেনে জলকে বরফ বানাতে বানাতে বারবার ডার্ক সি পার হওয়ার চেষ্টা করতে থাকে। তারপর এলসা পানিতে পড়ে গেলে ওয়াটার স্পিড একটি ঘোড়ার রূপ নিয়ে তার কাছে আসে এবং প্রচন্ড রেগে রেগে এলসার উপর আক্রমণ করতে থাকে। তো অনেক চেষ্টার পর এলসা সেই ঘোড়াকে শান্ত করে ফেলে এবং তারই পিঠে চড়ে সে অ্যাটহলানে পৌঁছে যায়। সেখানে সে দেখে অ্যাটহলান পুরোপুরি বরফে জমে গেছে
আর এর ভিতর থেকে সেই সুরটি ভেসে আসছে। তো সেই সুরের পিছু করতে করতে এলসা একটি গুহায় প্রবেশ করে এবং দেখতে পাই এই সুরটি মূলত ছিল তার মা ইডুনার। সেই এলসাকে এখানে ডেকে এনেছে। এখানে এলসা জানতে পারে সে নিজেই হলো পঞ্চম স্পিড। তো এরপর সেখানে সে অতীতের সব স্মৃতি বরফের মধ্যে ফুটে উঠতে দেখে। সেখানে সে দেখতে পায় তার দাদা রুনার্ডকে এবং তার কিছু কথা শুনে এলসা বুঝতে পারে রুনার্ড নর্থালদারের কোনো উপহার স্বরূপ সেই বাঁধ তৈরি করে দেয়নি। তার প্ল্যান ছিল ওই বাঁধের সাহায্যে নর্থালদাতে এসে এই জায়গা সে দখল করবে এবং তাদের উপর রাজত্ব চালাবে। তো এরপর আর কি কি ঘটেছিল সেটা জানতে এলসা এটোহলানের আরো গভীরে যায়, যেটি ছিল খুবই বিপজ্জনক। তো সেখানে গিয়ে সে জানতে পারে যেদিন বাঁধ তৈরি উপলক্ষে জঙ্গলে অনুষ্ঠান হচ্ছিল সেদিন নর্থালদার লিডার রোনাল্ডকে বলে বাঁধ নির্মাণের ফলে তাদের অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু রোনাল্ড তার কথা বারবার এড়িয়ে যাচ্ছিল। তারপর রোনাল্ড সেই লিডারকে কৌশলে সেই বাঁধের কাছে নিয়ে গিয়ে পিছন থেকে তাকে আক্রমণ করে মেরে ফেলে। এমনকি তারাই প্রথমে নর্থালদা গোষ্ঠীর উপর আক্রমণ করেছিল। তো এলসা এসব দেখে আর বাইরে বের হয়ে আসার মতন অবস্থা তার ছিল না, কারণ একদম প্রথমে আমরা এলসার মায়ের গাওয়া গানের মধ্যে শুনেছিলাম এটোহালানের গভীরে যদি কেউ প্রবেশ করে তবে সে ডুবে যাবে, অর্থাৎ সে মারা যাবে। তো এলসা যেহেতু এটোহালানের বেশি গভীরে প্রবেশ করে ফেলেছিল তাই সে মারা না গেলেও পুরোপুরি বরফে জমে যায়। জমে যাওয়ার আগে সে যা যা দেখেছে সেগুলো তার ম্যাজিকের সাহায্যে আনার কাছে পাঠিয়ে দেয়। তো গুহার ভিতরে থাকা আনা যখন এলসার পাঠানো এসব কিছু দেখে তখন সে বুঝতে পারে একমাত্র ওই বাঁধটি ভাঙতে পারলেই সবকিছু আবার ঠিক হয়ে যাবে। তখনই দেখা যায় ওলাফ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ফলে আনা বুঝতে পারে ওলাফকে যেহেতু এলসা তৈরি করেছিল তাই ওলাফের এমন হওয়ার অর্থ এলসার ম্যাজিক শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এলসার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তো ওলাফ তখন পুরোপুরি শেষ হয়ে যায়। আনা তখন নিজেকে শক্ত করে এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। সে চলে যায় ভূমি দানবদের কাছে এবং চিৎকার করে তাদেরকে জাগিয়ে দেয়। তারা তো আনাকে দেখে তাকে মারতে এগিয়ে আসে। তখন দেখা যায় ক্রিস্টফ ইসবেনের পিঠে চড়ে সেখানে এসে আনাকে বাঁচিয়ে নেয় এবং তারা সেই বাঁধের দিকে যেতে থাকে। সেখানে অ্যারেন্ডালের সেনারা বাঁধটি পাহারা দিচ্ছিল। আনা তাদেরকে যখন বুঝিয়ে বলে তখন তারা তাকে সাহায্য করে। তারা তাদের ঢালে বাড়ি দিয়ে ভূমি দানবদের সেদিকে আকৃষ্ট করে আনে। আনা তখন সেই বাঁধের উপর গিয়ে দাঁড়ায় আর ভূমি দানবরা রেগে রেগে আনার দিকে বড় বড় পাথর ছুটতে থাকে। তাদের ছোড়া পাথরে বাঁধটি ভাঙতে শুরু করে। আনা তখন তার ভিতরে পড়ে যাচ্ছিল, তখন ক্রিস্টফ এসে তাকে বাঁচিয়ে নেয়। তো পাথরের আঘাতে বাঁধ ভেঙে যাওয়ার ফলে জঙ্গল আবার আগের মতন হয়ে যায় আর এলসাও বরফ অবস্থা থেকে আবার নর্মাল হয়ে যায়। এদিকে বাঁধের এত পানি অ্যারেন্ডালের দিকে বিশাল ঢেউ আকারে আসতে থাকে। তখন দেখা যায় এলসা ওয়াটার স্পিড অর্থাৎ সেই ঘোড়ার পিঠে চড়ে সেখানে চলে আসে এবং তার ম্যাজিকের সাহায্যে সেই বিশাল ঢেউয়ের হাত থেকে অ্যারেন্ডালকে বাঁচায়। তো এরপর এতদিন ধরে আটকে থাকা নর্থালডা উপজাতি এবং অ্যারেন্ডালের সেনারা মুক্ত হয়ে যায়। এরপর এলসা আনার কাছে যায়। এলসাকে ঠিক থাকতে দেখে আনা খুবই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর এলসা ম্যাজিক করে ওলাফকে আবার ফিরিয়ে আনে। এরপর ক্রিস্টফ সেখানেই অবশেষে আনাকে বিয়ের জন্য প্রপোজ করে আর আনাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এখানে সব রহস্য যেহেতু উদ্ঘাটন হয়ে গিয়েছিল তাই ভূমি দানবরাও সবাই শান্ত হয়ে যায়। নর্থালদাবাসীদের সাথে এমন অন্যায় হওয়ার ফলে এবং সেই আসল সত্য উদ্ঘাটন না হওয়ার ফলে 4টি স্পিডকেই আমরা রেগে রেগে থাকতে দেখেছি। এখানে 4টি স্পিডের নাম হলো যথাক্রমে এয়ার স্পিডের নাম গেল, ফায়ার স্পিডের নাম ব্রুনি, ওয়াটার স্পিডের নাম নগ এবং আর্থ স্পিডের নাম আর্থ জায়ান্ট। তো মুভির একদম লাস্টে আমরা দেখি আনার এত বড় অবদানের জন্য তাকে অ্যারেন্ডালের কুইন হিসেবে ঘোষণা করা হয় আর তাদের রাজ্যে আমরা একনার ও ইডুনার একটি মূর্তি দেখতে পাই। অন্যদিকে এলসা সেই মায়াবী জঙ্গলেই থেকে যায় ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে তার থেকে সেই জঙ্গলকে সুরক্ষিত রাখার জন্য। এরপর একদিন এলসার কাছে আনার একটি চিঠি আসে। সে এলসাকে অ্যারেন্ডালে আমন্ত্রণ জানায়। ফলে এলসা সেই ঘোড়ার পিঠে চড়ে আনার উদ্দেশ্যে যেতে থাকে আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো গাইস, ফ্রোজেন 2 মুভিটির কাহিনী একটু ঘোরানো পেছানো হলেও আমি চেষ্টা করেছি খুবই কম সময়ের মধ্যে পুরো কাহিনীটি সহজভাবে আপনাদের পৌঁছাতে। তাই কাহিনীটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সব ইন্টারেস্টিং এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।